আমাকে একটু লিঙ্কটা দিয়েন, হ্যাঁ। ক্লাসটা রেকর্ড রাখা হচ্ছে। ফেসবুক লাইভে যাচ্ছে না, কিছুটা টেকনিক্যাল সমস্যার কারণে। রেকর্ড রাখা হচ্ছে, রেকর্ডটা আমরা দিয়ে দিব। একটু লিঙ্কটা দিয়েন আমাকে। সবাইকে, আমি ডক্টর রিজা। আজকের বেইলিয়ান লভসের সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আহ আজকে আমরা এন্ডোক্রাইনের খুব ইম্পর্টেন্ট দুটো টপিক নিয়ে পড়াশোনা করব। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ওকে। আচ্ছা, ক্লাস চলাকালীন সময়ে আমাকে যদি শুনতে বা দেখতে সমস্যা হয় অবশ্যই একটু জানাবেন। ওকে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে একটু লিঙ্কটা দিয়েন, হ্যাঁ। কোন গ্রুপে হচ্ছে? ক্লাসটা ফেসবুক লাইভে যাচ্ছে না, আমরা ক্লাসটা রেকর্ড রাখছি। রেকর্ডটা দিয়ে দিব। ও আচ্ছা। টেকনিক্যাল সমস্যার কারণে আচ্ছা, এটা লাইভে যাচ্ছে না। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আজকের দুটো টপিক হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আচ্ছা, এই দুটো টপিক নিয়ে বলি। তাতে টোটাল বেইলিয়ান লাভস এর মধ্যে অবশ্যই আমরা নতুন এডিশন ফলো করে পড়বো, 28th এডিশন যেটা। তো এখানে এন্ডোক্রাইনের চারটা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে থাইরয়েড, ব্রেস্ট, তারপর প্যারাথাইরয়েড এন্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই চারটা চ্যাপ্টারের মধ্যে যদি আমরা ইম্পর্টেন্স অনুযায়ী সাজাতে যাই, তাহলে অবশ্যই সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়তে হবে খুব ভালোভাবে ব্রেস্ট। তারপর সেকেন্ড হচ্ছে থাইরয়েড। আর আজকের যে দুটো টপিক প্যারাথাইরয়েড এন্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এই দুটো টপিক ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে একদম সিলেক্টেড কয়েকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে। পুরো চ্যাপ্টার আসলে হ্যাঁ জানার জন্য পড়া আর পরীক্ষার জন্য পড়া আসলে সমান না, এটা আমি সবসময় বলি। কিন্তু এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়তে গেলে এক্সামে যে টপিক গুলো আজ আসে এগুলো ভালো করে বুঝে পড়তে হবে। ওকে। আচ্ছা, তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে যদি আমরা শুরু করি, প্রথমে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সিচুয়েশনটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট পেপার ওয়ানের জন্য। ওকে, পেপার ওয়ানের জন্য, কারণ প্যারাথাইরয়েডের সিচুয়েশন রিলেটেড আপনার হচ্ছে মানে পার্ট ওয়ানে, পেপার ওয়ান বলেন পেপার থ্রি বলেন, কোয়েশ্চেন অনেক আসে। হ্যাঁ। সো আমরা জানি যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কি কি আছে, সুপেরিয়র এন্ড ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, টোটাল দুই জোড়া। তো এখানের মধ্যে হচ্ছে এরা কিরকম কালারের থাকে, আমরা বলি ইট কালার থাকে। হ্যাঁ, ইটের কালার যেটা থাকে, যে ব্রিক ব্রাউন অর ইয়েলোইশ এই টাইপের কালার থাকে, এবং 30 মিলিগ্রামের মতো তাদের ওয়েট থাকে। প্রতিটা চ্যাপ্টারে, বিশেষ করে এন্ডোক্রাইনের চারটা চ্যাপ্টারে যেই চারটা গ্ল্যান্ড নিয়ে পড়াশোনা করব আমরা, এই চারটা গ্ল্যান্ডের দেখবেন খেয়াল করে তাদের ওজনগুলি দেওয়া আছে, ওয়েটটা দেওয়া আছে। ওয়েট অবশ্যই পড়বেন, কারণ এমসিকিউ স্টেমে ওয়েট থেকে স্টেম দেওয়া হয়। ওকে। সো আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে কি কি পড়লাম, যে সুপেরিয়র ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, কালার কিরকম ইয়েলো অথবা ব্রাউন কালারের থাকে, এবং ওয়েট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 মিলিগ্রাম করে। ওকে, 30 মিলিগ্রাম করে। তারপরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে এসবিএ আসতে পারে, এমসিকিউ থাকতে পারে। ওকে ওকে, এসবিএ আসতে পারে অথবা এমসিকিউ স্টেম থাকতে পারে। আপনার হচ্ছে ব্লাড সাপ্লাই, সুপেরিয়র এন্ড ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাইটা সেম। এটা হচ্ছে ইনফেরিয়র থাইরয়েডাল আর্টারি, থাইরয়েড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। ওকে। ব্লাড সাপ্লাইটা হচ্ছে সেম, সুপেরিয়র এন্ড ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কি কি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। আচ্ছা, এখন আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে যে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি কার ব্রাঞ্চ। ওকে। আপনারা একটু অ্যান্সার করার ট্রাই করবেন যারা এই ক্লাসটা দেখবেন, যে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি কার ব্রাঞ্চ। আচ্ছা, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি ব্রাঞ্চ। ওকে, ইন্টারনাল থোরাসিক আর্টারি ব্রাঞ্চ। আচ্ছা। আচ্ছা না, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি যেটা, এটা বেসিক্যালি কোথা থেকে আসে, থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক থেকে আসে। আর থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক আমরা জানি যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ, তাই না? থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক থেকে আসে। তাহলে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি কার ব্রাঞ্চ হলো? ইনফেরিয়র থাইরয়েড আর্টারি বেসিক্যালি আসে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক থেকে, যেটা আসে ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি থেকে। এই ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা হচ্ছে আমাদের সুপেরিয়র এন্ড ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। ওকে। এখন হলো তাদের এমব্রায়োলজি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের এমব্রায়োলজি খুবই ইম্পর্টেন্ট, এসবি আসে এখান থেকে। আমরা সহজে কি মনে রাখবো, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলো ফ্যারিঞ্জিয়াল পাউচ ডিরাইভেটিভ। এর মধ্যে
ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে এটা আসে হচ্ছে থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে, আর সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে এটা আসে হচ্ছে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। এই প্রতিটা কথা এসবি এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কালার পড়লাম, ওয়েট পড়লাম, তাদের ব্লাড সাপ্লাই পড়লাম, এখন পড়লাম এমব্রায়োলজি। ওকে, এমব্রায়োলজি। ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে এটা হচ্ছে থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে আসে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাদের হচ্ছে বেসিক্যালি সিচুয়েশন, তাদের যে সাইট, হ্যাঁ সাইট নর্মালি হচ্ছে কোথায় থাকার কথা? নর্মালি থাকার কথা হচ্ছে তারা থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে, তাই না? থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে থাকে তারা, মানে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে উপরে নিচে এরকম প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলি থাকে। এখন কথা হলো যে সুপেরিয়র এবং ইনফেরিয়র প্যারাথাইরয়েডের মধ্যে যদি আমরা একটু ডিফারেন্স করতে যাই, তাহলে মনে রাখবেন কি যে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু লোকেশন ওয়াইজ ভ্যারিয়েশন অনেক বেশি। তারা খুব কমই একটা জায়গা, মানে কমনলি খুব কম পরিমাণে আপনি যে কোনো একটা জায়গায় সিচুয়েটেড দেখবেন, তাদের লোকেশন ওয়াইজ ভ্যারিয়েশনটা অনেক বেশি। কিন্তু সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন ওয়াইজ ভ্যারিয়েশনটা কম থাকে। ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে আর আপনার মানে সমস্যা হবে না। এই ছবিটার মধ্যে আপনার বেসিক্যালি সুপেরিয়র এবং ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের লোকেশনের কথা বলা আছে। ওকে, সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই যে এ নাম্বারে হচ্ছে সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথায় কোথায় থাকতে পারে। আমরা সবচাইতে আগে পড়বো যেটা হাইয়েস্ট লেভেলের আছে, কমন পজিশনটা হচ্ছে লোয়ার পোল অফ থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের লোয়ার পোলে কমনলি পাওয়া যায়, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। আমরা সবগুলি পড়বো ফর এমসিকিউ, এখানে সব আমাদের দরকার এমসিকিউ এর জন্য, কিন্তু এসবি এর জন্য আমাদের দরকার হাইয়েস্ট পজিশনেরটা। ওকে, হাইয়েস্ট পজিশন একটা দরকার আমাদের এসবি এর জন্য। এখানে কি বলা আছে যে সবচাইতে বেশি আমরা পাবো লোয়ার পোল অফ দা থাইরয়েড গ্ল্যান্ডে 56%। তাছাড়াও সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমরা হচ্ছে আনডিসেন্ডেড, মানে ইনফেরিয়র থাইরয়েড আর্টারির উপরে পেতে পারি। তারপরে হচ্ছে যে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই দুটোর ইন্টারসেকশন যেখানে তারা একজন আরেকজনের সাথে মিলিত হচ্ছে, এটা ঠিক নিচে পেতে পারি। ওকে, আমরা হচ্ছে ইনফ্রাথাইরয়েড, থাইরয়েডের মধ্যে ঢুকানো পেতে পারি, অথবা আমরা হচ্ছে থাইরোথাইমিক ট্র্যাক্ট বরাবর পেতে পারি, মেডিয়াস্টিনাল পজিশনেও আমরা কিন্তু সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পেতে পারি। সো প্রতিটা পজিশন এই ছবিটা দেখে পড়তে হবে, এর মধ্যে হাইয়েস্ট পজিশন যেটা এটা আমরা এসবি এর জন্য প্রিপেয়ার করব। ইনফেরিয়র প্যারাথাইরয়েডের ক্ষেত্রেও, সরি এটা হচ্ছে প্রথম যেটা বললাম এটা হচ্ছে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ওকে, আর সুপেরিয়র যেটা, সুপেরিয়রের ক্ষেত্রে হচ্ছে আপনার ম্যাক্সিমামই থাকে অ্যারাউন্ড ইন্টারসেকশন। ওকে, অ্যারাউন্ড ইন্টারসেকশন এটা ম্যাক্সিমামই এখানে থাকতেছে। আর হলো তাছাড়া আপার পোলে থাকতেছে ইনফ্রাথাইরয়েডাল, তারপরে হচ্ছে যে প্যারাইসোফেজিয়াল এন্ড বিলো দ্য ইন্টারনাল থোরাসিক ক্যারোটিড শিট, এগুলিতেও থাকছে। বাট নর্মালি মনে রাখবেন এই দুটো ছবি কিসের জন্য দরকার আমাদের? সুপেরিয়র এন্ড ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন, প্রতিটা লোকেশন মনে রাখতে হবে তারা কোনটা কোথায় থাকে এমসিকিউ এর জন্য। আর সর্বোচ্চ ইনসিডেন্স মানে কমন, মোস্ট কমন লোকেশন যেটা, এটা হচ্ছে আমরা এসপি এর জন্য প্রিপেয়ার করব। যদি আপনারা মানে যদি কেউ বলে যে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আমি কিছুই পড়ে যাব না, জাস্ট একটা টপিক পড়ে যেতে চাই, তাহলে এই দুটো ছবি পড়ে যাবে। এইখান থেকে প্রশ্ন আসবেই আসবে, হয় এসবিএ পাবেন আদারওয়াইজ এমসিকিউ স্ট্যাম্প পাবেন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। আচ্ছা, জানি না কেন সমস্যা হচ্ছে এটা, একটা মিনিট একটু সময় দেব। আচ্ছা, এখন আমরা চলে আসি যে আমরা জানি যে এই প্যারাথরমোনটা কিন্তু ক্যালসিয়াম মেটাবলিজমের ক্ষেত্রে খুবই এসেনশিয়াল একটা হরমোন। ওকে, প্যারাথরমোন, এখন নর্মালি কি হয় যে প্যারাথরমোন লেভেল, নর্মালি আমাদের বডিতে যখন ক্যালসিয়ামের লেভেলটা বেড়ে যায় তখন হচ্ছে মানে ক্যালসিয়ামের লেভেলটা যখন কমে যাবে তখন নর্মালি প্যারাথরমোনটা আসে। হ্যাঁ, প্যারাথরমোনটা আসে, সে এসে হচ্ছে ক্যালসিয়ামের লেভেল বাড়াই দিবে আর ফসফেটটাকে বের করে দিবে বডি থেকে। ওকে, নর্মালি এই কাজটাই করে। তো প্যারাথরমোনের রোল ক্যালসিয়ামের উপরে খুবই হাই থাকে। হ্যাঁ, লো ক্যালসিয়াম মানে হচ্ছে কি যে নর্মালি যখন বডিতে আপনার ক্যালসিয়াম লেভেল কমে যাবে অথবা ম্যাগনেসিয়াম লেভেল বেড়ে যাবে,
খুবই ইম্পর্টেন্ট, আপনাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে প্যারাথরমোন সিক্রেশনের ক্ষেত্রে সিগন্যাল কোনটা, কোন সিগন্যাল বা কোন ধরনের সাইন পেলে কোন মানে স্টিমুলেশনে কি ধরনের মেটাবলিক সিচুয়েশনে প্যারাথরমোন আপনার বডিতে বেশি সিক্রেট হবে। আমরা মনে রাখবো হাইপোক্যালসিমিয়া, বডিতে যখন ক্যালসিয়াম লেভেল কমে যাবে অথবা ম্যাগনেসিয়াম লেভেল বেড়ে যাবে তখন প্যারাথরমোন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হবে। হয়ে কি করবে তারা, তারা হচ্ছে বেসিক্যালি এই প্যারাথরমোনটা, আমি ওভারঅল কাজটা বলে দিচ্ছি, এটা এখানে লিখা। এই যে প্যারাথরমোনটা আসবে যখন ক্যালসিয়াম লেভেল বডিতে কমে যাবে, তারা এসে বেসিক্যালি আমাদের তিনটা অর্গানের উপরে কাজ করে, তিনটা জায়গায় কাজ করে আমাদের বডির। একটা হচ্ছে আমাদের বোনস, একটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন, আর একটা হচ্ছে আমাদের কিডনি। এই তিনটা জায়গায় কাজ করে তারা কি করে, তারা হচ্ছে ক্যালসিয়াম লেভেলটাকে বাড়াই দিবে। যেমন বোনসের ক্ষেত্রে নর্মালি তারা বোনস থেকে ক্যালসিয়াম বের করে নিয়ে আসে। কিভাবে বের করবে, আমরা জানি বোনসে দুই ধরনের সেল থাকে, তিন ধরনের সেল থাকে। একদম পিচ্চিটা বাদ দিলাম, ম্যাচিউর সেলের দিকে যদি আমরা চিন্তা করি, অস্টিওসাইট থাকে, অস্টিওক্লাস্ট থাকে। অস্টিওসাইটের কাজ হচ্ছে তারা বোন ফরমেশন করে, ভালো ভালো সেল। আর অস্টিওক্লাস্ট হচ্ছে যারা বোন মানে ক্ষয় করে, রিজর্পশন করে, অস্টিওক্লাস্ট। এই প্যারাথরমোন কি করে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বাড়ায় দেয়, বোন মানে হাড্ডি ক্ষয় বা বোনসের যে ক্ষয়জনিত সমস্যা ওটা বাড়ায় দিবে। ওখান থেকে হচ্ছে ক্যালসিয়াম বের হয়ে মোবিলাইজ হয়ে হয়ে ব্লাডে আসতে থাকবে, ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা বেড়ে যাবে। ওকে। আর হচ্ছে ফসফেট কি করবে, ফসফেট হচ্ছে কিডনির মাধ্যমে বডি থেকে এক্সক্রিশন করে দিবে। এভাবে হচ্ছে প্যারাথরমোনটা বেসিক্যালি আমাদের বডিতে কাজ করে, ক্যালসিয়ামের উপরে কাজ করে। ছাড়া ক্যালসিয়ামের উপরে কাজ করে কিংবা ক্যালসিয়ামের হোমিওস্টেসিস মেনটেন করে এরকম আরো দুইটা এসেনশিয়াল হরমোন আছে। একটা হচ্ছে আমরা জানি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, দ্যাট ইজ ক্যালসিট্রায়োল। আর একটা আছে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন। ওকে। সো ওভারঅল এখানে এই প্যারাথাইরয়েডের কাজটাই বললো। আচ্ছা, এরপরে হাইপার ক্যালসিমিয়ার কজ, ইনফিনিটি ইনফিনিটি স্টার, হাইপার ক্যালসিমিয়ার কজ ইনফিনিটি স্টার, এখান থেকে প্রশ্ন ফিজিও পাবেন। হ্যাঁ, এখান থেকে ফিজিওতে কোয়েশ্চেন পাবেন। ওকে। আচ্ছা, এখন আমরা চলে আসি, এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্যাথোলজি তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি, আর একটা হচ্ছে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আচ্ছা, এগুলো রিলেটেড হচ্ছে তিনটা বক্স আমি বলে দিচ্ছি, ওভারঅল এই তিনটা বক্স পড়লেই হবে। এর আগে একটা জিনিস মনে রাখবেন যে নর্মালি ক্যালসিয়াম লেভেল যখন বডিতে বেড়ে যায় একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত, ধরতে পারেন আপনি 3, 3.5 এরকম রেঞ্জ পর্যন্ত, যখন ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যাবে, নর্মালি ক্যালসিয়াম লেভেল কত আমাদের 1 থেকে 1.5, মানে 1 থেকে 1.5 মিলিমোল পার লিটার, এতটুকু হচ্ছে ক্যালসিয়াম আমাদের বডিতে নর্মাল। কিন্তু যখন এটা 3 অথবা 3.5 এরকম হয়, হাইপার ক্যালসিমিয়া থাকে, তখন ম্যাক্সিমাম কেসেস এই পেশেন্ট কিন্তু এসিমটোম্যাটিক থাকে। ওকে। একদম অল্প কিছু কেস আপনি পাওয়া যায়, মানে ক্লিনিক্যালি পাওয়া যায় যেখানে পেশেন্টের সিমটম থাকে, এবং টোটাল ক্যালসিয়াম লেভেল যদি আমরা করতে দেই তাহলে দেখা যায় যে টোটাল ক্যালসিয়াম অনেক বেশি। কত, মোর দ্যান 3.5 মিলিমোল পার লিটার, মোর দ্যান 3.5 মিলিমোল পার লিটার। এই 3.5-এর বেশি যখন ক্যালসিয়াম আপনি পাবেন, সাথে পেশেন্টের দেখবেন যে আপনি আহ পেট ব্যথা, খুব বেশি বমি হচ্ছে, পেশেন্ট একদম ডিহাইড্রেটেড, প্রস্রাবের পরিমাণ, ইউরিন আউটপুট একদম কমে যাচ্ছে, পেশেন্ট একদম কনফিউশনাল স্টেটে চলে যাচ্ছে। হ্যাঁ, এরকম যদি কন্ডিশন আমরা পাই, নর্মাল একটা এরকম আবল তাবল বলছে পেশেন্ট, খুব বমি হচ্ছে, তার হচ্ছে ইউরিন আউটপুট কমে গেছে, এতটাই সে ডিহাইড্রেটেড, সাথে পেটে ব্যথা হচ্ছে, এরকম কনফিউশনাল স্টেট হঠাৎ করে যখন একটা পেশেন্টের ডেভেলপ করে, তখনই কিন্তু আমরা ইলেকট্রোলাইট চেক করতে দেই, ক্যালসিয়াম চেক করতে দিই। আপনি ক্যালসিয়াম লেভেল চেক করে দেখলেন কি, পেশেন্টের হচ্ছে মোর দ্যান 3.5 মিলিমোল পার লিটার, হাইপার ক্যালসিমিয়া। এই কন্ডিশনটাকে আমরা বলি হাইপার ক্যালসিমিক ক্রাইসিস। এটার ক্ষেত্রে একটা ভিগোরাস এগ্রেসিভ একটা মেডিকেল ম্যানেজমেন্টের দরকার, যত ইমার্জেন্সি বেসিসে ট্রিট করতে পারেন সেভাবে ট্রিট করতে হবে। এখন কি করতে হবে, বডিতে ক্যালসিয়াম বেড়ে গেছে, এটা স্বাভাবিক একটা আমাদের নলেজ বলে যে ক্যালসিয়াম বের করে দিতে হবে। এখন আমরা কিভাবে বের করে দিতে পারি, আমরা ডায়ালাইসিসের মাধ্যমে বের করতে পারি, আমরা পেশেন্টের ইউরিন আউটপুট বাড়াই দিয়ে বের করতে পারি। ওকে। সো নর্মালি ট্রিটমেন্ট গুলো এভাবেই করা হয়। আপনার হচ্ছে যে পেশেন্টের 200 থেকে 500 ml পার আওয়ার নর্মাল স্যালাইন এটা দেওয়া হয়, ইউরিন আউটপুট মোর দ্যান 100 ml করতে হবে। পেশেন্টের যখন ভলিউম স্ট্যাটাস ঠিক হয়, পেশেন্টের ডিহাইড্রেশন স্ট্যাটাসটা ঠিক করার পরে আমরা পেশেন্টকে ডায়োরেটিক্স দিতে পারি। এক্ষেত্রে আমরা লুপ ডায়োরেটিক্স ইউজ করতে পারি, ফ্রুসমাইড। ওকে। এটা হচ্ছে ক্যালসিয়াম বের করে দিতে হেল্প করবে। আমরা বিসফসফোনেট ইউজ করতে পারি। ওকে। সো এই হচ্ছে ওভারঅল
আপনার হাইপার ক্যালসিমিক ক্রাইসিস যেটা, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এই জিনিসটা থেকে টুকটাক কোয়েশ্চেন অথবা এসবি আপনার দিতে পারে, এটা একটু পড়বেন। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা একটা নিউক্লিয়ার মেডিসিন বেস স্টাডি করি। হ্যাঁ, নিউক্লিয়ার স্টাডি করি। আমরা বলতে পারি হচ্ছে থাইরয়েডের ক্ষেত্রে আমরা রেডিও আইসোটোপ স্ক্যান এরকম করি না, এই টাইপেরই একটা টেস্ট হচ্ছে সেস্টামিবি স্ক্যান। এটা একটু মনে রাখবেন, জাস্ট নামটা, আর কিছু লাগবে না, কারণ এগুলি হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ইনভেস্টিগেশনের মধ্যে ফার্স্ট লাইন। প্রাইমারি থাইরয়েডিজম এটা একটা condition। এখানের মধ্যে কি সমস্যা থাকে পেশেন্টের? ক্যালসিয়াম লেভেল অনেক হাই। আচ্ছা, একটা মিনিট, আমি মেন যাওয়ার আগে আমি হচ্ছে এইটা পড়াতে চাচ্ছি। প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, এখানে নর্মালি পেশেন্ট এসিমটোম্যাটিক থাকে। হ্যাঁ, নর্মালি পেশেন্ট এসিমটোম্যাটিক থাকে। তো এখানে কি হয় বেসিক্যালি, এখানে হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম লেভেল অনেক বেশি থাকবে, সাথে প্যারাথরমোন লেভেলটাও অনেক বেশি থাকবে। ওকে, এই হচ্ছে গিয়ে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। কজ বেসিক্যালি আননোন থাকে, পেশেন্ট এসিমটোম্যাটিক থাকে। সিমটমের মধ্যে পেশেন্টের কিছু ক্লাসিক্যাল ফিচার থাকে। আপু জি। আপু যে প্রাইমারি হাইপারপ্যারাথিউরিক একটু আবার একটু আস্তে আস্তে পড়েন, একটু ভালো হতো আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কেউ আছেন একজন, আমি তো জানিও না। আচ্ছা আচ্ছা, অবশ্যই। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে নর্মালি একটা পেশেন্টের আয়োনাইজড ক্যালসিয়াম লেভেলটা থাকবে বেশি। আচ্ছা, এবং প্যারাথরমোনটাও থাকবে অনেক বেশি, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হাই আমরা বলি, অথবা নট সাপ্রেসড। সহজে যদি মনে রাখতে চাই, একটা পেশেন্টের যখন ক্যালসিয়াম বেশি থাকবে, আয়োনাইজড ক্যালসিয়াম সাথে প্যারাথরমোন বেশি থাকবে, এটাকে আমরা প্রথমে প্রাথমিকভাবে একটা ডিডি চিন্তা করব, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আচ্ছা, কজ বেসিক্যালি আননোন। তবে হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি আপনার এসিমটোমেটিক থাকে। সিমটমের মধ্যে পেশেন্টের কি হতে পারে, এই যে দেখেন এখানে ক্লাসিক্যাল চারটা কথা লেখা আছে: বোনস, স্টোনস, অ্যাবডোমিনাল গ্রোনস, সাইকিয়াট্রিক ওভারটোন। মানে হচ্ছে পেশেন্টের বোনস অ্যান্ড জয়েন্ট পেইন থাকে। হ্যাঁ, পেশেন্টের জয়েন্ট পেইন থাকে অনেক বেশি। পেশেন্টের রেনাল স্টোন হতে পারে, ঘন ঘন ইউরিনের আর্জ হয়, প্রস্রাব বেশি চাপে, বেশি তৃষ্ণা লাগে, পেটে ব্যথা করে, ডিপ্রেশন থাকতে পারে, অথবা সাইকিয়াট্রিক অন্যান্য প্রবলেমও পেশেন্টের দেখা দেয়। ওকে, আচ্ছা, এখন হলো মেইনলি ডায়াগনোসিসটা করি আমরা বায়োকেমিক্যালি। কি পাবো বায়োকেমিক্যালি? ইনফিনিটি স্টার ফর এমসিকিউ ফর এসবিএ। কি পেতে পারি? আয়োনাইজড ক্যালসিয়াম বেশি থাকবে, সাথে প্যারাথরমোন ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হাই অথবা নট সাপ্রেসড। ওকে, এখন আমরা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি চুজ করব? অবশ্যই একটা নেক্রোপ্যাথি করতে দিব, সাথে সিস্টেমিবি স্ক্যান। ওকে, আচ্ছা, কেন হতে পারে এটা? যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে, মোস্ট কমনলি আমরা যে কারণটা বলি, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যদি ছোট্ট একটা সিঙ্গেল এডিনোমা হয়, সেখান থেকে বেশি বেশি প্যারাথরমোন সিক্রেট হতে থাকে, ক্যালসিয়াম লেভেল হাই হতে থাকে, এটার কারণে হতে পারে। ওকে, মেইনলি আমরা সার্জারি করি। সার্জারির ক্ষেত্রে প্যারাথাইরয়েডেক্টমি ইজ দ্য সার্জারি অফ চয়েস। ওকে, আচ্ছা, সো ওভারঅল আমরা যদি আমাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে চাই, সামারি বক্স 56.1, এটা হচ্ছে আমরা খুব ভালো করে পড়ে নিলে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমটা ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ এর ইম্পর্টেন্ট, এই জন্য আমি বারবার বলতেছি এই জায়গাগুলি থেকে কোয়েশ্চেন আসে, এবং কোয়েশ্চেন আসলে হুবহু এই বক্সটা থেকেই তুলে দিবে, এর বাইরে আর কিচ্ছু দিবে না। ওকে, সবসময় মনে রাখবেন একটু স্মার্টলি পড়াশোনা করতে হয় পরীক্ষার জন্য। স্যাররা যখন কোয়েশ্চেন করতে বসে, তাদের কিন্তু পুরো চ্যাপ্টার পড়ে একদম লাইন বাই লাইন পড়ে কোয়েশ্চেন করার সময় নাই। ওনারা বেশি প্রাধান্য দেন বক্স, সামারি বক্স, টেবিল, এই জায়গাগুলো থেকে বেশি হাইলাইটেড করে দেন। ওকে, আপনারা যদি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলি একটু অ্যানালাইসিস করেন, দেখবেন ম্যাক্সিমাম প্রশ্ন, মানে সব প্রশ্নগুলোই কিন্তু টেবিল অথবা সামারি বক্স থেকেই হয়ে থাকে। এজন্য প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম আমরা কি পড়লাম? এটা হচ্ছে নর্মালি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যদি সিঙ্গেল একটা এডিনোমা থাকে, এখান থেকে হতে পারে। পেশেন্ট নর্মালি এসিমটোমেটিক থাকে। সিমটমের মধ্যে আমরা কি পেতে পারি? পেশেন্টের জয়েন্ট পেইন হতে পারে, রেনাল স্টোন হতে পারে, বেশি বেশি তৃষ্ণা হবে, বেশি প্রস্রাব চাপবে, পেটে ব্যথা থাকবে,
ডিপ্রেশন থাকতে পারে। আমরা কি করব, আমরা হচ্ছে একটা বায়োকেমিক্যাল টেস্ট করতে দিব। কি কি? ক্যালসিয়াম, প্যারাথরমোন লেভেল। কি পাবো? আয়োনাইজড ক্যালসিয়াম পাবো অনেক বেশি, প্যারাথরমোন পাবো অনেক বেশি। কি করব? ইনভেস্টিগেশন আর কি করতে দিতে পারি? সিস্টেম ইবি স্ক্যান, নেক আল্ট্রাসাউন্ড। আমার ট্রিটমেন্ট কি? আমার ট্রিটমেন্ট হচ্ছে প্যারাথাইরয়েডেক্টমি, ট্রিটমেন্ট অফ চয়েস। ওকে, এই হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আচ্ছা, প্রাইমারির মতো কিন্তু টার্সিয়ারিটাতেও সেম মেটাবলিক অ্যাবনর্মালিটি পাওয়া যায়। হ্যাঁ, প্রাইমারির সাথে প্রাইমারি টার্সিয়ারি সেম। আপনি টার্সিয়ারিতেও ক্যালসিয়াম বেশি পাবেন, প্যারাথর্মোন অনেক বেশি থাকে। কিন্তু টার্সিয়ারিটা দেখা যায় কি প্যারাথাইরয়েডেক্টমি করার পরে, প্যারাথাইরয়েডেক্টমি প্রাইমারিটার সাথে একটু পড়াই ফেলি, আর সেকেন্ডারিটা একটু আলাদাভাবে বলে দিব। হ্যাঁ, টার্সিয়ারিটাও হচ্ছে, এটা দেখেন, জাস্ট একটু মনে রাখবেন যে এটা হয় হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের পরে। হ্যাঁ, কখন হতে পারে এটা? এটা কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের পরে অটোনোমাসলি একটা পেশেন্টের এই হাইপার প্যারাথাইরয়েডিজমটা থাকতে পারে। পেশেন্টের ক্যালসিয়াম হাই থাকতে পারে, প্যারাথরমোন হাই থাকতে পারে। এক্ষেত্রে আবার সার্জারিটাই হচ্ছে, সার্জিক্যাল ইন্টারভেনশনটাই হচ্ছে আমার মেইনস্টে অফ ট্রিটমেন্ট। কি করি এক্ষেত্রে? আমি করব সাবটোটাল থাইরয়েডেক্টমি, কিছুটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমরা রেখে আসি। ওকে, আচ্ছা। আর এক্ষেত্রে হচ্ছে আমার ইনভেস্টিগেশনটা হলো ফোকাসড নেক আল্ট্রাসাউন্ড। নর্মালি বলা হয়ে থাকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পরে মোটামুটি 1 বছর পরে এই টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমটা হতে পারে। ওকে, সো প্রাইমারিটা আমরা বললাম সিঙ্গেল এডিনোমা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যদি সিঙ্গেল এডিনোমা হয় এটার জন্য হতে পারে। আর টার্সিয়ারিটা আমরা মনে রাখবো কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনে মোটামুটি 1 বছর পর এটা হতে পারে। এটা কন্টিনিউয়াসলি হতে থাকে, অটোনোমাসলি একটা পেশেন্টের প্যারাথরমোন বেশি, ক্যালসিয়াম লেভেল বেশি থাকতে পারে। এক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে এক্ষেত্রে সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমিটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস। আর সেকেন্ডারির ক্ষেত্রে মেইনলি আপনার কি থাকে? ক্যালসিয়াম লেভেল লো অথবা নর্মাল থাকতে পারে এবং বেশি। নর্মালি বলা হয়ে থাকে যে সেকেন্ডারিটাতে প্যারাথরমোন বেশি থাকবে, ক্যালসিয়াম কম থাকবে। এবং সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমের মেইন সমস্যাটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে না, অন্য জায়গায়। কোথায়? কিডনিতে। ওকে, ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনির যত সমস্যা, এগুলির কারণে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমটা হতে পারে। ওকে, আচ্ছা। তো এক্ষেত্রে কি করতে হয়? আমার কিডনিকে ট্রিট করতে হবে, রেনাল ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এক্ষেত্রে আমি পেশেন্টকে কিছু সাপ্লিমেন্ট দিতে পারি, ক্যালসিয়াম দিতে পারি, ভিটামিন ডি রিপ্লেসমেন্ট করতে পারি। ওকে, ক্যালসিনোমাইমেটিক্স দিতে পারি। সো এই জিনিসগুলো, আর সাথে অবশ্যই সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমিটা হচ্ছে আমার সার্জিক্যাল ট্রিটমেন্ট। ওকে, দুটোই করতে হবে, আপনাকে কিডনি ট্রান্সপ্ল্যান্টও করতে হবে, ওইদিকে সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমিটাও করতে হবে একসাথে। সো আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যেই থিমটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রাইমারি আর টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমে হরমোন লেভেল মানে নট সাপ্রেসড অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি এলিভেটেড খুব বেশি থাকবে, সাথে ক্যালসিয়ামও খুব বেশি থাকবে। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম হবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যদি সিঙ্গেল কোনো এডিনোমা থাকে সেখান থেকে। টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমটা নর্মালি কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের পরে হয়। আর সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে আমরা মনে রাখবো বেসিক্যালি ক্যালসিয়াম কম থাকে, প্যারাথরমোন বেশি থাকে। কেন হয়? মেইন সমস্যাটা থাকে কিডনিতে। কিডনি ডিজিজের জন্য সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে আমরা মেইনলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পুরোটাই কেটে ফেলে দিই। টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমে আমরা করি সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমি, কিছুটা রেখে আসি। সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে আমরা কিডনিকে আগে ট্রিট করি, রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন, সাথে কিছু সাপ্লিমেন্ট, এবং পাশাপাশি কিছুটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রেখে আসি, সাবটোটাল প্যারাথাইরয়েডেক্টমি করি। এখন আমাকে বলেন ক্লিয়ার হয়েছেন কিনা? যে ভাইয়াটা কোয়েশ্চেন করেছিলেন উনি ক্লিয়ার আমার কথাগুলি? মানে এই 3টা বক্স জি আপু। বুঝেছেন? জি। আচ্ছা, ঠিক আছে। ওকে, এই হলো এই 3টা জায়গার প্রশ্ন। অবশ্যই সামারি বক্স 3টা পড়ে নেবেন, এর বাইরে কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এখন আর অল্প কিছু পড়া প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে, সেটা হচ্ছে
মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, খুব ছোটখাটো কিছু প্রশ্ন আসে। বেসিক্যালি এখান থেকে আমার কি পড়তে হবে, ওকে, কি পড়তে হবে পরীক্ষার জন্য এটা জানা খুব বেশি জরুরি। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া বেসিক দুইটা জিনিস পরীক্ষার জন্য আগে প্রিপেয়ার করব, দেন আমি পুরোটাই জানি, আমার কোনো সমস্যা নেই। কারণ বেইলিয়ান লাভস এমন একটা বই, এই বইটা আপনি যেমন এন্ট্রান্স এক্সামে ঢুকার জন্য পড়তেছেন, ঢুকার পরেও আপনি যদি সার্জারিতে ক্যারিয়ার করেন আপনি এটাই পড়বেন। সো আপনি ফেজ এ এটা পড়ে দিবেন, ফেজ বি এটা পড়ে দিবেন, আপনার যত মানে এই পুরা ট্রেনিং লাইফের আপনার পুরো পড়াশোনা এই বেইলি রিলেটেড থাকবে। সো এই বইটার প্রিপারেশন এক এক এক্সামের জন্য এক এক রকম। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া আগে পড়তে হবে তাদের কম্পোনেন্ট কি কি, ম্যান ওয়ান, ম্যান টু, এদের আন্ডারে কম্পোনেন্ট কি কি পড়ে, খুব কমনলি এই প্রশ্নটা আসে। আরেকটা কোয়েশ্চেন আছে এসবিএ তে আসে, সেটা হচ্ছে যে এই যে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, এটার ক্ষেত্রে ম্যান ওয়ান, ম্যান টু, এই দুইটার মধ্যে কোনটাতে কোন জিনে মিউটেশন হয় এটা জানা খুব জরুরি। ওকে, এখন শুরুতে যদি আমরা ম্যান টাইপ ওয়ান পড়ি, এটা হচ্ছে দেখেন শুরুতে একটা কথা লেখা আছে রেয়ার। মনে রাখবেন রেয়ার যে ডিজিজ গুলি এগুলি পরীক্ষায় প্রশ্ন আসে খুব কম, কারণ এগুলি সার্জিক্যালি অনেক রেয়ার। কিন্তু রেয়ার ডিজিজের মধ্যে কিছু একাডেমিক্যালি কমন জিনিস আছে যেগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরকম একটা রেয়ার ডিজিজ হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এটা একটা রেয়ার অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, প্রথম একটা স্ট্যাম্প পেতে পারে। ওকে, ওকে, তারপরে কি আমি জানি না এই লেখা এরকম হয়ে যাচ্ছে কেন। ওকে, তারপরে কি যে এখানে তিনটা কম্পোনেন্ট বেসিক্যালি, এখানে টিউমার আসে তিনটা অর্গান থেকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস। তিনটা পি, প্যারাথাইরয়েড, পিটুইটারি, প্যানক্রিয়াস, প্যারাথাইরয়েড, পিটুইটারি, প্যানক্রিয়াস। ওকে, এই তিনটা অর্গান থেকে মেইনলি টিউমার হয়, এই তিনটা মিলে হয় মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া টাইপ 1। কি ধরনের ডিজিজ? অটোজোমাল ডমিনেন্ট। কোথায় মিউটেশন হয়? মেনিন জিনে মিউটেশন হয়, মোস্ট বিয়ে মেনিন জিনে মিউটেশন হয়। এটা একটা টিউমার সাপ্রেসর জিন, এটা একটা টিউমার সাপ্রেসর জিন। মেন টাইপ 1 থেকে এতটুকু পরীক্ষার জন্য মোর দেন এনাফ। কি ধরনের ডিজিজ? অটোজোমাল ডমিনেন্ট। কি কি কম্পোনেন্ট? প্যারাথাইরয়েড, পিটুইটারি এবং প্যানক্রিয়াসের তিনটা টিউমার মিলে এই মেন টাইপ 1 হয়। আচ্ছা, কোন জিনে মিউটেশন হবে? মেনিন জিন, এটা একটা টিউমার সাপ্রেসর জিন। ওকে, আচ্ছা, মেন টাইপ 2 এ, এটার মধ্যে হচ্ছে থাকে তিনটা কম্পোনেন্ট। একটা হলো প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের হাইপারপ্লাসিয়া মানে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, এটা থাকবে। 2 নাম্বার জিনিস হচ্ছে ফিওক্রোমোসাইটোমা থাকবে, দুইটা পি, প্রাইম মিনিস্টার দিয়ে মনে রাখতে পারেন। দুইটা পি, এটা হলো প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, খুব প্যারাথাইরয়েড এডিনোমা যেটাই বলেন। 2 নাম্বারে হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা কিসের টিউমার বলতে পারবেন কেউ? কয়জন? ফিওক্রোমোসাইটোমা অ্যাড্রেনাল মেডুলার টিউমার, তাই না? ফিওক্রোমোসাইটোমা আর সাথে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, এই তিনটা মিলে হয় ম্যান টাইপ 2A। এই তিনটা কম্পোনেন্টের সাথে যখন মারফেনয়েড হ্যাবিটাস এসে যুক্ত হয়, পেশেন্টের হাত পা লম্বা লম্বা, পেশেন্ট অনেক লম্বা, হাত লম্বা, আঙ্গুল লম্বা, পা লম্বা, মারফেনয়েড হ্যাবিটাস যখন এসে যুক্ত হবে সেটা হবে ম্যান টাইপ 2B। ওকে, 2A 2B যেটাই বলেন না কেন, মেইন মিউটেশনটা হবে জিন, এটা খুব ইম্পর্টেন্ট একটা এসপি। ওকে, সো মেন টাইপ 1 যেটা, এটার মধ্যে মেনিন জিনে মিউটেশন হয়। মেন টাইপ 2 যেটা, এটার মধ্যে র্যাক্ট জিনে মিউটেশন হয়। এবং তাদের কম্পোনেন্ট গুলি পড়বেন। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া থেকে এর বেশি কিছু পার্ট 1 এর জন্য দরকার নাই। ওকে, ওকে, এই হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আমি বারবার বলতেছি প্রথমে যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে
যে ফিগারটা দেখালাম, সুপেরিয়র ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পজিশন, এখান থেকে এসবি আসে, এখান থেকে এমসিকিউ আসে। ওকে, 2 নম্বরে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমের 3টা সামারি বক্স পড়ে নেবেন। 3 নম্বর হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া এবং হাইপার ক্যালসিমিক ক্রাইসিস, এগুলি নাইস টু নো, কিন্তু এগুলি থেকে টুকটাক প্রশ্ন আসলে যাতে আমরা পারি। সো এই হচ্ছে অল অ্যাবাউট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আমি যা যা এখন বললাম এর বাইরে পরীক্ষার হলে ইনশাল্লাহ কোনো প্রশ্ন পাবেন না, কিন্তু জানার জন্য পড়া অনেক, এটা আমি বারবার বলি। সো মাস্ট টু নো হিসেবে আমি যা বললাম এগুলো আগে দেখে নেবেন, হ্যাঁ, তারপরে বাকি যা পড়তে চান। এই হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এখন আসি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড একটু সেম, প্রথমে হচ্ছে আপনার একটু অ্যাপ্লাইড অ্যানাটমিটা পড়তে হবে। যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড হচ্ছে আপনার ইয়ে রাইট অ্যান্ড লেফট, আমরা জানি দুইটা। তো অ্যাপ্রক্সিমেটলি 4 গ্রাম ওজন এবং পেয়ার্ড স্ট্রাকচার। এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, আমরা জানি এটা রেট্রোপেরিটোনিয়াল। পাশাপাশি হচ্ছে এটা কি হয়, কিডনির মধ্যে একটা ক্যাপসুল থাকে, কিডনিকে কভার করে এটা উপরের দিকে উঠে কিডনির উপরে, কিডনির উপরে যে 2টা সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে এদেরকেও কভার করে যায়। এই ক্যাপসুলটার নাম হচ্ছে গ্যারোটা ক্যাপসুল, গ্যারোটা বা জেরোটা যেটাই বলেন, ফাসা অফ জেরোটা অথবা জেরোটা ক্যাপসুল। এটা এটা এই সুপ্রারেনাল গ্ল্যান্ড গুলো এগুলোর ভেতরে এনক্লোজড থাকে, এই ফাসাটার ভেতরে। আচ্ছা, এখন হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড ইজ লোকেটেড বিটুইন রাইট লিভার লোব অ্যান্ড দ্য ডায়াফ্রাম, ক্লোজ টু অ্যান্ড পার্টলি বিহাইন্ড দ্য ইনফেরিয়র ভেনা কাভা। এই জিনিসটার সার্জিক্যাল মানে ইম্পর্টেন্স অনেক বেশি, পাশাপাশি এসবি আসে। কিভাবে বলি, তাকে বলতে পারে এসবিএ তে যে রাইট অ্যাড্রেনাল এডিনোমা আছে, পেশেন্টের সার্জারি করা হচ্ছে, সার্জন রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড মোবিলাইজ করতে গিয়ে হঠাৎ করে দেখলেন খুব বেশি পরিমাণে হ্যামোরেজ শুরু হয়ে গেছে। ওকে, প্রশ্নটা এরকম যে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের প্যাথোলজি, সার্জারি করা হচ্ছে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা মোবিলাইজ করতে গিয়ে হঠাৎ করে খুব বেশি ব্লিডিং শুরু হয়ে গেল, অপারেশন ফিল্ডটাই দেখা যাচ্ছে না, ব্রিস্ক ব্লিডিং স্টার্ট হয়ে গেল। সোর্স অফ হ্যামোরেজ ইনফেরিয়র ভেনা কাভা, কারণ আমার রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে মেইন রিলেশনে থাকে পেছনের দিকে ইনফেরিয়র ভেনা কাভা। সো এই লাইনটা আপনি জাস্ট একবার পড়লেন তো পরীক্ষার প্রশ্নটা এভাবে ঘুরায় আসবে। ওকে, এভাবে করে পড়তে হবে। আচ্ছা, লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা, এটা হচ্ছে যে আপার পোল অফ দ্য লেফট কিডনি এন্ড রেনাল পেডিকল কভার্ড বাই প্যানক্রিয়াটিক টেইল এন্ড দ্য প্যানক্রিয়াস, এটা এত কিছু ইয়ে লাগবে না। তো নর্মালি হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাইটা কি অ্যাওর্টা থেকে আসে, ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, রেনাল আর্টারি, এগুলি থেকে আসে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এমসিকিউ একটু দাঁড়ান, একটু ইয়ে করুন। ওকে, তো আপনার হচ্ছে এখানের মধ্যে বেসিক্যালি আহ রাইট সাইডের যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আছে, মানে রাইট সাইডের যে অ্যাড্রেনাল ভেইনটা আছে এটা ডিরেক্ট ইনফেরিয়র ভেনা কাভাতে গিয়ে ড্রেইন করে, আর লেফটের যে অ্যাড্রেনাল ভেইনটা আছে সেটা ডিরেক্ট ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেইন করে না। এটা হচ্ছে প্রথমে রেনাল ভেইনে ড্রেইন করে, লেফট রেনাল ভেইনটা এসে ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেইন করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, ওকে, এই কোয়েশ্চেনটা আমি বললাম এটা কিন্তু পরীক্ষায় 3বার আসছে। হ্যাঁ, যে আপনার ভেনা কাভার যে সার্জিক্যাল কোয়েশ্চেনটা আমি সিনারিওটা বললাম ওইটা। আচ্ছা, এখন হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এমব্রায়োলজি, এটা একদম সহজে মনে রাখা সম্ভব। অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে কিন্তু আমরা নর্মালি 2টা ভাগ করি। বাইরের অংশটুকুকে আমরা বলি অ্যাড্রেনাল কর্টেক্স, ভেতরের অংশটুকুকে আমরা বলি অ্যাড্রেনাল মেডুলা, তাই না? এই যে অ্যাড্রেনাল কর্টেক্স, এটা আসে হচ্ছে এমব্রায়োলজিক্যালি, এটার জন্ম হচ্ছে মেজোডার্ম থেকে। এটা আমরা সবাই জানি, অ্যাড্রেনাল কর্টেক্স আসে মেজোডার্ম থেকে। পুরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড একটা সিঙ্গেল জার্ম লেয়ার থেকে আসে না, এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোনো একটা সিঙ্গেল জার্ম লেয়ার থেকে আসে না, তার 2টা পার্ট 2টা আলাদা আলাদা জার্ম লেয়ার থেকে আসে। অ্যাড্রেনাল কর্টেক্স বাইরের যে অংশটুকু এটা আসে মেসোডার্ম থেকে, আর ভেতরের যে অ্যাড্রেনাল মেডুলা আছে সেটা আসে নিউরাল ক্রেস্ট থেকে, যেটা এক্টোডার্মের ডেরিভেটিভ। সো
অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি আপনার কাছে জানতে চায় যে কোন কোন জার্ম লেয়ার থেকে আসে, অ্যান্সার হবে এক্টোডার্ম অ্যান্ড মেজোডার্ম। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ওকে, পাশাপাশি অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে আমরা জানি এটার এরিয়া হচ্ছে তিনটা, আমরা তিনটা জোনে ভাগ করি। জিএফআর দিয়ে আমরা লেয়ারগুলি মনে রাখি, জিএফআর। ওকে, জোনা গ্লোমেরুলোসা, ফ্যাসিকুলেটা, রেটিকুলারিস। গ্লোমেরুলোসা, ফ্যাসিকুলেটা, রেটিকুলারিস। ওকে, এখন হলো কি যে এই তিনটা লেয়ার, এখন কোন লেয়ার থেকে কি আসে কোনটার কি, এগুলি ফিজিওলজির এন্ডোক্রাইন সেকশনটাতে খুব ভালো করে বলা আছে। জোনা গ্লুমেরুলোসা, এটা থেকে অ্যালডোস্টেরন আসে, মিনারেলোকর্টিকয়েডস। কেন? কারণ এই জোনা গ্লুমেরুলোসা থেকে অ্যালডোস্টেরন আসে, কারণ হচ্ছে এখানে অ্যালডোস্টেরন সিনথেজ এনজাইমটা থাকে, এবং অ্যালডোস্টেরন সিনথেজ এনজাইমটা শুধুমাত্র এই গ্লুমেরুলোসাতেই থাকবে, বাকি দুইটা লেয়ারে থাকে না। এজন্য বাকি দুইটা লেয়ার থেকে অ্যালডোস্টেরন কখনোই আসে না, আসে জোনা গ্লুমেরুলোসা থেকে। ওকে, ফ্যাসিকুলেটা, এটা থেকে আসে গ্লুকোকর্টিকয়েডস, মেইনলি আসে কর্টিসল। আর রেটিকুলারিস থেকে আসে সেক্স হরমোন, দ্যাট ইজ অ্যান্ড্রোজেন। এই তিনটা খুব ইম্পর্টেন্ট। অ্যালডোস্টেরন কোথা থেকে আসে? জোনা গ্লুমেরুলোসা থেকে আসে। কি কাজ করে একদম সহজে যদি মনে রাখি, সে আমাদের বডিতে সোডিয়াম, পটাশিয়াম, ওয়াটারের ব্যালেন্স মেনটেন করে। কিভাবে? বডিতে সে যখন দেখে যে বডিতে ওয়াটার কমে, পানি কমে যাচ্ছে, লবণ কমে যাচ্ছে, সে চেষ্টা করে এগুলিকে ধরে রাখার। তখন আমাদের বডিতে যখন পানি কমে যায়, লবণ কমে যায়, তখন কি করে? দৌড়ায় দৌড়ায় অ্যালডোস্টেরন চলে আসে জোনা গ্লোমেরুলোসা থেকে। এসে সে কি করে? সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে, সে বডিতে পানি এবং লবণ ধরে রাখে। এবং সে কি করে? সে পটাশিয়াম বডি থেকে বের করে দেয়। তাহলে ওভারঅল যদি আমরা বলি, সে হাইপার নেট্রিমিয়া করে, সে হাইপার ভলিউমিয়া করে, সে হাইপোক্যালিমিয়া করে, ঠিক না? সে সল্ট ধরে রাখতেছে মানে সোডিয়াম বাড়াচ্ছে, সে পানি ধরে রাখতেছে মানে ভলিউম বাড়াচ্ছে। আমরা জানি ভলিউম বাড়া মানে আমাদের ব্লাড প্রেশারটাও বেড়ে যাওয়া। সে হাইপার টেনশন করতেছে, সে বডি থেকে পটাশিয়াম বের করে দিচ্ছে, দ্যাট মিনস সে আমাদের বডিতে নর্মালি হাইপোক্যালিমিয়া করছে। ওকে, এই হলো ওভারঅল কথাবার্তা অ্যালডোস্টেরন রিলেটেড। এই জিনিসগুলি যদি মনে রাখতে পারেন, অ্যালডোস্টেরন বেড়ে গেলে কি কি হবে, অ্যালডোস্টেরন কমে গেলে কি কি হবে, খুব ইজিলি মনে রাখতে পারবেন। ওকে, অ্যালডোস্টেরনের টার্গেট অর্গান এসবি এর জন্য ইনফিনিটি স্টার, কিডনি, সোয়েট সালাইভারি গ্ল্যান্ড, ইন্টেস্টাইনাল মিউকোসা। এসবি এর জন্য অবশ্যই পড়বেন, এসবিও এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হলো যে এই অ্যালডোস্টেরন সিক্রেশনের মোস্ট ইম্পর্টেন্ট রেগুলেটর কারা? পেপার ফিজিওলজির ইনফিনিটি স্টার একটা এসবিএফ। এই যে অ্যালডোস্টেরন সিক্রেট হবে, তাতে সিগন্যাল পেতে হবে যেটার জন্য সে আসবে। তার এক্ষেত্রে দুইটা সিগন্যাল কাজ করে, একটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন সিস্টেম, আরেকটা হচ্ছে বডিতে যদি ভলিউম কমে যায়, পানি কমে যায়, লবণ কমে যায়, এসব সাথে সিরাম পটাশিয়ামের কনসেন্ট্রেশন, বিশেষ করে আমরা বলি হাইপার ক্যালিমিয়া। পটাশিয়াম যদি বেড়ে যায় তখন অ্যালডোস্টেরন এসে পটাশিয়াম সিক্রেট করায়। সো পটাশিয়াম লেভেলটা, এই পটাশিয়ামের লেভেলটা হচ্ছে মেইন সিগন্যাল অ্যালডোস্টেরন আসার জন্য। সো অ্যালডোস্টেরন সিক্রেশনের ক্ষেত্রে যদি এসবিএ তে জানতে চাই মেইন সিগন্যালটাকে বা ইম্পর্টেন্ট রেগুলেটরটাকে, আমরা বলবো পটাশিয়াম। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা জোনা ফ্যাসিকুলেটরে। কি আসে? কর্টিসল আসে। খুব ইম্পর্টেন্ট একটা হরমোন আমাদের বডি, কর্টিসল। ওকে, ইমার্জেন্সি হরমোন এটা। তো কর্টিসল কি করে? কর্টিসল বেসিক্যালি আমাদের বডির সবকিছু বাড়ায় দেয়। সে কি করে? আমাদের বডির টেম্পারেচার বাড়ায়, বিএমআর বাড়ায় দিবে। সে হচ্ছে ব্লাড গ্লুকোজ বাড়ায় দেয়, এটাকে আমরা একটা ডায়াবেটোজেনিক হরমোন বলি। সে ব্লাড গ্লুকোজ বাড়ায় দিতে পারে, সে লিপিড ভাঙে, সে প্রোটিন ভাঙে। ওকে, এগুলি কাজ করে। এবং কর্টিসল কিন্তু আমাদের ইমিউনোলজিক্যাল রেসপন্স
সাপ্রেস করে দেয়, ইমিউনো সাপ্রেস করতে পারে সে। স্টেরয়েড আমরা জানি ইমিউনো সাপ্রেসিভ, তাই না? আচ্ছা, মুড অল্টারেশন করতে পারে, এগুলি মনে রাখবেন। সো কর্টিসলের ফাংশন, এবং নর্মালি এটা আমাদের মানে বেইলিয়ান লাভের একদম প্রথম চ্যাপ্টারটাতে দেখবেন, মেটাবলিক রেসপন্স টু ট্রমা। যখন বডিতে কোনো সার্জারি হয় তখন কিন্তু বডিতে কম্পেনসেটরি এফোর্ট হিসেবে কর্টিসল বেড়ে যায়। এই কর্টিসল এসে কিন্তু ব্লাড গ্লুকোজ বাড়ায় দেয়, স্কেলেটাল মাসেল প্রোটিন ভাঙতে থাকে, এডিপোস টিস্যুর ফ্যাট ভাঙতে থাকে, এই কাজগুলি সে কিন্তু করতে থাকে। সো কর্টিসল, অ্যালডোস্টেরন খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি রেটিকুলারিস থেকে আসে অ্যান্ড্রোজেন, আমরা জানি। তো এই হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। আর অ্যাড্রেনাল মেডুলা যেটা, এখান থেকে বেসিক্যালি আসে ক্যাটেকোলেমাইন্স। এই ক্যাটেকোলেমাইন্স আমরা জানি আমাদের সিম্প্যাথেটিক সিস্টেমের মেইন নিউরোট্রান্সমিটার। তারা কোথায় কাজ করে? তারা কাজ করে আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর। ওকে, সো এই যে আমি প্রতিটা কথা বলতেছি, পারলে লিখে ফেলবেন, এগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, বেসিক কথাবার্তা, কিন্তু এই জিনিসগুলি থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এগুলি এখানে লেখা, আমি সহজে বলে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে অল অ্যাবাউট অ্যাড্রেনাল গ্ল্যান্ড হরমোনস। এখন আমরা পড়বো, এই বক্সটা একটু দেখবেন, নাইস টু নো, বাট দেখবেন যদি প্রশ্ন আসে যে একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যদি কার্সিনোমা আমরা সাসপেক্ট করি রেডিওলজিক্যালি, তাহলে আমরা কি কি প্যারামিটার দেখে এটা সাসপেক্ট করতে পারি? প্যারামিটার গুলি অবশ্যই পড়বেন। ওকে, ফর এমসিকিউ। এখন দেখেন, এই জিনিসটি আপনি যদি নর্মালি অ্যালডোস্টেরনের কাজ জানেন, তাহলে বাকি প্যাথোলজিগুলি পড়া আপনার জন্য একদম ইজি। এখানে শুরুতেই যদি আমরা পড়ি, কন সিনড্রোম মানে কি? প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। দ্যাট মিনস এখানে অ্যালডোস্টেরন হরমোন বেশি। অ্যালডোস্টেরন হরমোন বেশি থাকা মানে হচ্ছে কোনো কারণে বডিতে অ্যালডোস্টেরন বেশি বেশি সিক্রেট হচ্ছে। ওকে, আচ্ছা, দ্যাট মিনস আপনার জোনা গ্লোমেরুলোসাতে কোনো টিউমার হয়েছে যেটা থেকে অ্যালডোস্টেরন বেশি বেশি আসতেছে। অথবা এটা হতে পারে আপনার বেশি বেশি পরিমাণে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করার মতো হরমোন পিটুইটারি গ্ল্যান্ড সিক্রেট করছে। দুটা কারণেই হতে পারে। কি হবে বডিতে? পেশেন্ট কি ফিল করবে? পেশেন্টের অ্যালডোস্টেরন লেভেল হাই, পেশেন্টের বডিতে তখন বেশি বেশি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হবে, পেশেন্টের লবণের পরিমাণ অনেক বেড়ে যাবে, পানির পরিমাণ অনেক বেড়ে যাবে। পানি বেড়ে যাওয়া মানে হচ্ছে তার প্রেসার বেড়ে যাবে, তার হাইপার টেনশন হবে, প্রেসার আপনি মাপলেই পেশেন্টের অনেক বেশি পাবেন। পাশাপাশি কি হবে? তার বডি থেকে ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে, তার হাইপোক্যালিমিয়া হচ্ছে, সে দুর্বল হয়ে যাচ্ছে, তার মাসেল ফ্যাটিক হচ্ছে, একদম বিছানার সাথে বিছানা শয্যাশায়ী সে একদম। ওকে, তার হচ্ছে ক্র্যাম্পস হচ্ছে, মাসেল ফ্যাটিক হচ্ছে। তারপরে হচ্ছে আপনার এই তো এই সাইনগুলি আপনি পাবেন মোস্ট কমনলি। সো কন সিনড্রোমের আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটাও জেনে ফেললাম। ওকে, তো নর্মালি কি করতে হবে আপনার? সার্জারিতে যেতে হবে। জোনা গ্লোমেরুলোসাতে এডিনোমার জন্য হচ্ছে এটা কেটে ফেলে দিতে হবে। ওকে, এই তাহলে কোন সিনড্রোমটা খুব ইজিলি আমরা পড়ে নিলাম। কি হচ্ছে এখানে? জোনা গ্লুমেরুলোসাতে অ্যালডোস্টেরন সিক্রেটিং একটা টিউমার হয়েছে, এখান থেকে বেশি বেশি অ্যালডোস্টেরন আসতেছে। সো অ্যালডোস্টেরন, এক্সেসিভ অ্যালডোস্টেরনের ফিচারগুলি আমরা পাচ্ছি। কি করব? এটা কেটে ফেলে দিব। এবং অ্যালডোস্টেরনের কাজগুলি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অ্যালডোস্টেরন বেড়ে গেলে কি হবে মনে রাখা খুবই ইজি। আচ্ছা, কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমে কি হয়? এখানে হচ্ছে কর্টিসল বেশি। এই কর্টিসলটা কেন বাড়ছে? দুইটা কারণে। একটা হতে পারে, নর্মালি কি হয়, হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন আসে, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন।
হাইপোথ্যালামাস কি করে, যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সে সিক্রেট করবে, সে যাবে পিটুইটারির কাছে, এন্টেরিয়র পিটুইটারিকে গিয়ে বলবে যে এখন আমার কর্টিসলের দরকার, তুমি অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ এটা সিক্রেট করাও। এসিটিএইচ সিক্রেট হবে, এটা দৌড়ায় দৌড়ায় চলে যাবে জোনা প্যাসিকুলেটার কাছে, জোনা প্যাসিকুলেটাকে স্টিমুলেট করে সে সিক্রেট করাবে কর্টিসল। তাহলে আমরা ওভারঅল যদি দেখি, কর্টিসল কখনোই এসিটিএইচ এর সিগন্যাল না পেলে বের হবে না গ্লুমেরুলোসা থেকে। এখন এই এসিটিএইচটা যদি খুব বেশি পরিমাণে জোনা গ্লুমেরুলোসাকে স্টিমুলেট করতে থাকে, তখন দেখা যাবে এক্সেসিভ পরিমাণে কর্টিসল সিক্রেট হয়ে কুশিং সিনড্রোম করতেছে। এখন এটা যদি আপনার পিটুইটারি, এই এসিটিএইচ সিক্রেশনটা কোন একটা পিটুইটারি টিউমার ছাড়া, অন্য কোনো পিটুইটারি সোর্স ছাড়া যদি অন্য কোনো সোর্স থেকে মানে সিক্রেশনের জন্য আসে, নন পিটুইটারি টিউমার, ওকে, এসিটিএইচ সিক্রেশন ফ্রম এ নন পিটুইটারি টিউমার, মানে হচ্ছে এটা বাইরে থেকে বডিতে এসিটিএইচ ঢুকানো হচ্ছে, এটার কারণে যদি হয় একটোপিক এসিটিএইচ সিক্রেশন হয়, তখন যদি কর্টিসল বাড়ে, এটাকে আমরা বলি কুশিং সিনড্রোম। কিন্তু ধরেন এন্টেরিয়র পিটুইটারিতে একটা টিউমার হয়েছে, এই টিউমার থেকে বেশি বেশি এসিটিএইচ সিক্রেট হচ্ছে, এই এসিটিএইচ বেশি বেশি কর্টিসল সিক্রেট করে সমস্যা করতেছে, তখন এটাকে আমরা কুশিং সিনড্রোম বলি না, আমরা এটাকে তখন বলি কুশিং ডিজিজ। তাহলে আমরা মনে রাখবো যে কুশিং সিনড্রোম বলি বা কুশিং ডিজিজ যেটাই বলি না কেন, আমাদের মেইন সমস্যাটা হচ্ছে খুব বেশি পরিমাণে এসিটিএইচ রিলিজ হচ্ছে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি? সোর্সের ডিফারেন্স। যদি এটা অন্য কোনো রিজনে এই এসিটিএইচ সিক্রেশনটা হয়, লাইক বাইরে থেকে বেশি পরিমাণে স্টেরয়েড থেরাপি, এসিটিএইচ ভেতরে বেশি ঢুকানো হচ্ছে, ওকে, অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো টিউমারের কারণে হচ্ছে এই কর্টিসলটা বাড়তেছে, তাহলে এটাকে আমরা কুশিং সিনড্রোম বলতে পারি। কিন্তু যদি কোনো পিটুইটারি টিউমারের কারণে খুব বেশি পরিমাণে এসিটিএইচ সিক্রেট হয়ে কর্টিসল বাড়ে, তাহলে আমরা এটাকে কুশিং ডিজিজ বলি। এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এখন হলো কুশিং সিনড্রোমের ফিচার্স গুলি, ইনফিনিটি ইনফিনিটি সিনড্রোমের ক্ষেত্রে বেসিক্যালি আপনার একদম সহজে মনে রাখবেন, স্টেরয়েড বেশি বেশি বডিতে সিক্রেট হচ্ছে, তখন কি হয়, পেশেন্ট মোটা হবে, পেশেন্টের ইমিউনিটি কমে যাবে, স্কিন একদম পাতলা হয়ে যাবে, ভেইনস দেখা যাবে, তারপরে হচ্ছে পেশেন্টের ঘাড়ে, পেটে, হ্যাঁ, এগুলিতে হচ্ছে ফ্যাট জমতে থাকে, আমরা এদেরকে বলি বাফেলো হাম্প, একদম গরুর ওই যে পেছনের দিকে যে গম্বুজের মতো, ওরকম ঘাড়টা গম্বুজের মতো হয়ে যায়, এত ফ্যাট জমে, বাফেলো হাম্প বলি আমরা। পেশেন্টের অ্যাবনর্মাল ফেসিয়াল হেয়ার গ্রো করে, পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যায়, যার কারণে আমরা জানি পেশেন্ট ডায়াবেটিক হয়, পেশেন্ট হাইপারটেনসিভ হয়, লিপিড লেভেল একদম উল্টাপাল্টা হয়ে যায়, ব্লাড লিপিড লিপিড অনেক বেশি থাকে, একনে ব্রেকআউট হয়, খুব ইজিলি ব্রুইশিং দাগ পড়তে থাকে বডিতে, কোন একটা জায়গায় কাটলে খুব ইজিলি শুকাবে না জিনিসটা, হ্যাঁ, ওন্ড হিল হয় না খুব তাড়াতাড়ি, ওন্ড হিল হতে অনেক দেরি হয়, তারপরে হচ্ছে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, সাইকোলজিক্যাল সমস্যা, ইভেন পেশেন্টের রেনাল স্টোন পর্যন্ত হতে পারে কুশিং সিনড্রোমে, এটা অবশ্যই পড়তে হবে, ওকে। এবং মেইন ফিচারটা কিন্তু তার ওবেসিটি অ্যান্ড হাইপারটেনশন, মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ফিচার যদি কুশিং সিনড্রোমের জানতে চায়, মনে রাখবেন ওবেসিটি, হাইপারটেনশন, ওকে। আচ্ছা, এখন আমরা কি কি টেস্ট করতে পারি, টেস্টগুলির নাম মনে রাখবেন, লেট নাইট স্যালাইভারি কর্টিসল লেভেল, 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেল, ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট, এটাই হচ্ছে আমার এসবি এর অ্যান্সার। যদি একটা আমার জানতে চাই কুশিং সিনড্রোম কি করি, ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট, ওকে। আচ্ছা, সিনড্রোম বলেন বা ডিজিজ বলেন, আপনাকে আগে এই কর্টিসল সিক্রেশনের সোর্স খুঁজে বের করতে হবে। সো এটার জন্য এডিশনাল আপনাকে এমআরআই করতে হতে পারে, সিটি স্ক্যান করতে হতে পারে, এডিশনাল গ্ল্যান্ড গুলি লাইক অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এমআরআই, ব্রেইনের এমআরআই, এসব করতে হতে পারে, ওকে। এবং আলটিমেটলি আসলে মেডিসিনে কাজ হয় না আপনার,
অনুযায়ী সার্জিক্যাল ব্যবস্থা নিতে হবে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে পড়া খুবই লিমিটেড। খুবই ইনভ্যারিয়েবলি যে প্রশ্নটা আসে, আমি শুরুতে যে প্রশ্নটা বলছি এটাই খুব বেশি আসে, যে রাইট মোবিলাইজ করতে গিয়ে খুব বেশি ব্লিডিং শুরু হলো, সোর্স অফ ব্লিডিংটা কি। আমরা মনে রাখবো রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে খুব ক্লোজ রিলেশনে পেছনের দিকে থাকে ইনফেরিয়র ভেনা কাভা। সো ওখানে খোঁচা লাগলেই খুব বেশি পরিমাণে ব্লিডিং হবে। এখান থেকে আর কিছু লাগবে না। এটা একটু পড়তে পারেন, প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার কি কি আছে, জাস্ট নামগুলি পড়বেন। হ্যাঁ, প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমারের জাস্ট নামগুলি পড়বেন, আর কিছু না। অনলি নেই, লিখে দিই। একটা মিনিট, একটু সেভ। আচ্ছা, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস এটা খুব ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস, আমরা জানি প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড, তার এক্সোক্রাইন পার্ট আছে, এন্ডোক্রাইন পার্ট আছে। এন্ডোক্রাইন প্যানক্রিয়াসে 4 ধরনের সেল থাকে। আলফা সেল থেকে গ্লুকাগন আসে, সবচাইতে বেশি পরিমাণে আমরা জানি বিটা সেল, বিটা সেল থেকে ইনসুলিন আসে, ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন আসে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড থেকে আসে পলিপেপটাইড হরমোন, এটা তো আমরা জানি। ইনসুলিনোমা সহজেই বোঝা যাচ্ছে এটা প্যানক্রিয়াসের একটা টিউমার। কোথায় হচ্ছে, বিটা সেল নষ্ট হয়ে যাচ্ছে, বিটা সেল থেকে বেশি বেশি ইনসুলিন প্রোডাকশন করতেছে, যার কারণে পেশেন্টের খুব বেশি ইনসুলিন হওয়ার কারণে তার কি হচ্ছে, ব্লাড গ্লুকোজ লেভেল ফল করে যাবে। ওকে, নর্মালি ইনসুলিনের কাজ কি, ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ কমায় ফেলা। খুব বেশি পরিমাণে ইনসুলিন কিন্তু খুবই খারাপ বডিতে, কারণ ব্লাড সুগার একদম নীল করে ফেলে। ওকে, তো নর্মালি এই ইনসুলিনিমা গুলা বিনাইন থাকে। লেস দেন 2 সেন্টিমিটারের টিউমার গুলি হয় বিনাইন, 90% বিনাইন হয়, পার্সেন্ট হচ্ছে ম্যালিগনেন্ট হতে পারে, যেটা ম্যান 1 এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। ওকে, আচ্ছা, নর্মালি কি হয় পেশেন্টের, কিভাবে ডায়াগনোসিস করি আমরা ইনসুলিনোমা? ইনফিনিটি ইনফিনিটি স্টার ফর এসকিউ ফর এস দিয়ে, ওয়েপলস ট্রায়াড, নট ওয়েপলস অপারেশন, পুরা প্যানক্রিয়াস কেটে ফেলে দেওয়া, অনেকগুলি অ্যানাস্টোমোসিস করে দিয়ে আসা, এটা হচ্ছে ওয়েপলস অপারেশন। আর ওয়েপলস ট্রায়াডটা হচ্ছে যেটা ইনসুলিনোমা ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা ইউজ করি। কি জিনিস থাকবে, পেশেন্টের সিমটম হচ্ছে, সিমটমস আর ইনডিউসড বাই ফাস্টিং, হাইপোগ্লাইসেমিয়া এট দ্য টাইম অফ সিমটম, পেশেন্ট হাইপোগ্লাইসেমিক থাকে। হ্যাঁ, শুরুতে কি হয়, পেশেন্ট হাইপোগ্লাইসেমিক, তারপরে কি আপনি একটু গ্লুকোজ খাওয়াই দিলেন, পেশেন্ট ভালো হলো। এভাবে করে আমরা সাধারণত এই ট্রায়াডটাকে আমরা বলি ওয়েপলস ট্রায়াড। ওকে, আচ্ছা, পেশেন্ট ঘন ঘন কি হয়ে যাচ্ছে, হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে, পেশেন্ট ফেইন্ট হয়ে যাচ্ছে, বমি করতেছে, মাথা ঘুরায় পড়ে যাচ্ছে। আমি ব্লাড সুগার চেক করে দেখতেছি একদম নীল, 1, 1.5, 1-এরও কম, এরকম পেতে পারি। একটু গ্লুকোজ খাওয়ালাম, পেশেন্ট ভালো হচ্ছে। কিছু সময় পরে দেখা যায়, কিংবা কিছু সময় ভালো থাকে, এরপরে আবার পেশেন্টের বারবার ফেইন্টিং অ্যাটাক হচ্ছে। তখন আপনার একটা দিদি মাথায় আনতে হবে, পেশেন্টের ইনসুলিনোমা হলো কিনা। আমরা তখন প্যানক্রিয়াস চেক করব। ওকে, আচ্ছা, তো নর্মালি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্ষেত্রে অনেক কিছুই হতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা ওজিটিটি করি, আরবিএস টেস্ট করি, যেটাই ঘন ঘন এটা করে তারপরে হচ্ছে তখন আমরা প্যানক্রিয়াসটা দেখতে হবে, সিটি স্ক্যান অথবা এমআরআই আমাদের করতে হবে তখন। ওকে, ট্রিটমেন্ট তো আর অবশ্যই ইনসুলিনোমার ক্ষেত্রে ওই জায়গাটার জাস্ট ওই টিউমারটা কেটে ফেলে দেওয়া। হ্যাঁ, ও এতটুকুই করা হয়, আর কিছু না, জাস্ট ইনিউক্লিয়েশন অফ দ্য টিউমার, এতটুকুই। আর সাথে মেডিকেল ট্রিটমেন্ট, সোমাটোস্ট্যাটিন অ্যানালগ, এটা হচ্ছে দেওয়া যেতে পারে। ইনসুলিনোমার হচ্ছে ওয়েপলস ট্রায়াডটা পড়বেন। গ্যাস্ট্রিনোমার ক্ষেত্রে গ্যাস্ট্রিনোমার ট্রায়াঙ্গেলটা পড়তে হবে, ইনফিনিটি স্টার, গ্যাস্ট্রিনোমা ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে গ্যাস্ট্রিনোমা ট্রায়াঙ্গেল, এই জায়গাটাতেই হচ্ছে বেসিক্যালি গ্যাস্ট্রিনোমা হয়। এটার আরেক নাম হচ্ছে জলিঞ্জার এলিসন সিনড্রোম। এটা রেয়ার কন্ডিশন, বাট দেখা যায় কি এখানে মাল্টিপল আলসার, মাল্টিপল জিআইটির জায়গা জুড়ে হয়, স্টমাক, ডিওডেনাম, অন্য কোনো এটিপিক্যাল সাইটে বারবার আলসার হতে পারে। কেন হয়, বেশি বেশি অ্যাসিড সিক্রেশন হয়। ওকে,
তো নর্মালি কি হয়, এটা এই গ্যাস্ট্রিনোমা ট্রায়াঙ্গেল জুড়ে হয়, এটার বাউন্ডারিটা ইনফিনিটি স্টার ফর এমসিকিউ। এই যে গ্যাস্ট্রিনোমা ট্রায়াঙ্গেলে যে গ্যাস্ট্রিনোমা টিউমারটা হয়, এটা যদি আমরা কেটে ফেলে দেই, এক্ষেত্রে পেশেন্টের সার্ভাইভাল রেটটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, 5 থেকে 10 বছর সার্ভাইভাল রেটটা তখন বেড়ে যায়। আচ্ছা, তো ক্লিনিক্যাল ফিচার্স কি থাকে গ্যাস্ট্রিনোমার? বারবার পেপটিক আলসার হবে। সো পেপটিক আলসারের সমস্যা, পেশেন্টের খালি পেটে অথবা ভরা পেটে খুব পেট ব্যথা থাকবে, বারবার এই পেটের ব্যথাটা হতে থাকে, খুব বেশি স্পাজমোটিক পেইন হয়, পেশেন্টের ডায়রিয়া হয়, হেমাটেমেসিস অথবা মেলানা হতে পারে, স্টুলের সাথে ব্লাড যেতে পারে, তারপরে বমির সাথে ব্লাড যেতে পারে, তারপরে হচ্ছে নর্মালি হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স যেটা, হ্যাঁ, গলা জলে, পেশেন্ট বলবে হার্ট বার্ন, এই টাইপের ফিচার্সও বলতে পারে, এগুলি আর কি। তো এক্ষেত্রে হচ্ছে কি করি আমরা? গ্যাস্ট্রিনোমা রিমুভাল, এটাই হচ্ছে আমার মেইন ট্রিটমেন্ট। নর্মালি 2 সেন্টিমিটারের নিচে যদি হয় এই গ্যাস্ট্রিনোমা টিউমার গুলি, আমরা সাধারণত মেডিকেল ট্রিটমেন্ট দিই। আপনার হচ্ছে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ, প্রোটন পাম্প ইনহিবিটর মানে পিপিআই, এগুলি দিয়ে চেষ্টা করি। আর যদি মোর দ্যান 2 সেন্টিমিটারের হয়, এক্ষেত্রে ওই টিউমারটা কেটে ফেলে দিতে হয়। গ্যাস্ট্রিনোমা ইনসুলিনোমা ইনফিনিটি। এখানে কার্সিনয়েড টিউমার একটা আছে নিউরোএন্ডোক্রাইন, এটা অ্যাপেন্ডিক্সের চ্যাপ্টারটাতে খুব ভালো করে লেখা। এখান থেকে জাস্ট এই বক্সটা পড়বেন, ইনফিনিটি ইনফিনিটি স্টার ফর এসবিএ। নিউরোএন্ডোক্রাইন টিউমার যেগুলি আছে, এই নিউরোএন্ডোক্রাইন টিউমার গুলির মধ্যে সবচাইতে কমনলি কোন জায়গাটাতে বেশি হয়? নিউরোএন্ডোক্রাইন টিউমার মোস্ট কমন লাংসে। আর কোথায় হতে পারে? সরি, মোস্ট কমন অ্যাপেন্ডিক্সে। ওকে, আর কোথায় হতে পারে? স্মল বাওয়েলে হতে পারে, ইন্টেস্টাইন, হ্যাঁ ইন্টেস্টাইনে হতে পারে। আর কোথায় হতে পারে? রেকটামে হতে পারে। আমি যদি 1 2 3 করে সিরিয়াল করে দেই, আমার মোস্ট কমন সাইট হচ্ছে অ্যাপেন্ডিক্স, আমার 2 নাম্বার সাইট হচ্ছে স্মল বাওয়েল, 3 নাম্বার সাইট হচ্ছে রেকটাম, 4 নাম্বার সাইট হচ্ছে লাংস। ওকে, সো আমার এসবি এর অ্যান্সার হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে নিউরোএন্ডোক্রাইন টিউমারটা সবচাইতে বেশি হয়। তাছাড়া স্মল ইন্টেস্টাইনে হতে পারে, রেকটামে হতে পারে। এই বক্সটা ইনফিনিটি স্টার ফর এসবি। ওকে, মেনলি এখানেও লেখা আছে, এগুলো কিছু করতে হবে না। মেনলি কম্পোনেন্ট, জিনে মিউটেশন, মোর এনাফ, কিছু লাগে না এখান থেকে। সো এই হচ্ছে অল অ্যাবাউট আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আমি যা যা বললাম এগুলি হচ্ছে পরীক্ষার জন্য মাস্ট নো, পরীক্ষা এর বাইরে কিছু পাবেন না ইনশাল্লাহ, এর বাইরে কিছু থাকে না। সো এই জায়গাগুলি ভালো করে পড়ে কোয়েশ্চেন গুলি সলভ করে ফেলতে হবে, এটাই হচ্ছে মেইন জিনিস, আর এক্সাম দিতে হবে। আচ্ছা, সো এতটুকুই ছিল আজকের পড়াশোনা। কোনো সমস্যা আছে? ওই ভাইয়াটা কি আছেন আপনার? আপনি কি বুঝতে পারছেন বা কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? জি আপু, বুঝতে পারছি। আমাকে একটু যে প্রথমে আপনি এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে অ্যানাটমিটা পড়ালেন, ওই তো জি জি, ইনফিরিয়র ভেনা কোপার কথা, ওই জায়গাটা একটু আবার একটু বললে একটু ভালো হতো। আচ্ছা। ইন রাইট সাইডের যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আছে, ওটা কোথায় থাকে? এই হচ্ছে আমাদের কিডনি, হ্যাঁ, এই হচ্ছে আমাদের কিডনি, এটা করে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, হ্যাঁ। আর এই রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ঠিক পেছনে, আমি পেছনের দিক ডাকতেছি, হ্যাঁ, ঠিক পেছনে এরকম অনেক বড় থাকে ইনফেরিয়র ভেনা কাভা, পেছনের রিলেশনে থাকে, একদম ক্লোজ প্রক্সিমিটিতে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের। এখন প্রশ্নটা কি হলো, যে সাপোজ আপনার রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা টিউমার হয়েছে, এটা সার্জিক্যাল ইন্টারভেনশন করা হবে। এখন সার্জন কি করলেন? রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এই টিউমারটা কাটতে হলে তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড আগে ওপেন করতে হবে, এইটা পর্যন্ত পৌঁছাতে হবে। উনি হচ্ছে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড পর্যন্ত পৌঁছালেন। পরে কি করতেছেন? এই রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা মানে টিউমারটা রিসেক্ট করার জন্য এই রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে মোবিলাইজ করতেছেন উনি, মানে এটা নিয়ে নাড়াচাড়া করতেছেন। হঠাৎ করে একটা
ইনজুরি হয়ে গেল পেছনের একটা ভেসেলে, এবং এখান থেকে হঠাৎ করে খুব বেশি পরিমাণে ব্লাড আসা শুরু করলো, পুরো অপারেটিভ ফিল্ড ভরে গেল, কোনো কিছুই দেখা যাচ্ছে না, এত বেশি ব্লিডিং হচ্ছে। আপনার কাছে জানতে চাইতে পারে এই ব্লিডিং এর সোর্সটা কি। কথা যদি আমরা মনে রাখি যে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পেছনে ইনফেরিয়র ভেনা কাভাটা ক্লোজ রিলেশনে থাকে, তাহলে আমরা খুব ইজিলি ব্লিডিং সোর্সটা বলতে পারবো যে এখানে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে ইনফেরিয়র ভেনা কাভাতে ইনজুরি হয়েছে, যার কারণে এখান থেকে ব্লাড বের হচ্ছে। এই সোর্সটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। এখন বুঝছেন? জি আপু, বুঝতে পারছি। ঠিক আছে, এই প্রশ্নটাই আসে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা, আর কি কোনো কোয়েশ্চেন আছে কারো? দুইজন আছেন আই থিঙ্ক। আর কি কোনো কোয়েশ্চেন আছে? আপনারা দাগানো পিডিএফ গুলি পেয়ে যাবেন। ওকে, তাহলে এই ছিল আজকের মতো। এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ক্লাসেই বলবেন, যদি একটু স্পিডে বলতে থাকি আপনারা অবশ্যই বলবেন যে বুঝতে সমস্যা হলে। ওকে, ওকে, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।